আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফিজিক্স ফ্রি হিট প্রোগ্রামের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের সকল প্রকার এমসিকিউ পড়ব। তো ক্লাসটি করার আগে তোমাদের কাছে আমার আকুল কামনা এই যে যেন তোমার মাধ্যমে এই ক্লাসটি তোমার কলেজে সবাই করতে পারে এবং যাদের এমসিকিউতে ঘাটতি আছে তাদের কাছে তুমি যেন ক্লাসটি পৌঁছে দাও। তোমাদের এই পৌঁছে দেওয়ার জন্যই আমি এই ক্লাসটি করাবো। তো আমার এই শ্রমের মূল্য হচ্ছে 0 টাকা এবং তোমাদের রেসপন্স যেন তোমাদের হাত ধরেই ক্লাসটি বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি শিক্ষার্থীর কাছে পৌঁছে যায়। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। বারবার গ্যাসকে গস বলে ফেলতেছি, সমস্যা নেই। আমরা স্থিতিতে যখন সিকিউ পড়বো তখন গসের ল পড়বো, ওইখানে গস থাকবে। ওকে, সো একটা কথা বলে নেই, এই অধ্যায়গুলোতে আমরা যে এমসিকিউ পড়বো এই এমসিকিউগুলো পড়লে তোমার এইচএসসির বোর্ড প্রিপারেশন তো হবেই এবং একই সাথে অ্যাডমিশনের বেসিকটাও ক্লিয়ার হয়ে যাবে। সো লেটস গো থ্রু ইট। তো প্রথমেই আমরা এমসিকিউতে চলে যাব। প্রথম এমসিকিউটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য গামার মান কত? তো ভাইয়া মনে রাখতে হবে এই যে গামা, এই গামাকে, এই গামা হচ্ছে একটা জিনিস, যেই জিনিসের কয়েকটা মান আছে। গামার মান হচ্ছে 1.67, গামার মান হচ্ছে 1.41, গামার মান হচ্ছে 1.33। তো কোনটা কোন গ্যাসের জন্য ভালো করে শোনো, যেইটা বেশি সেইটা কম পারমাণবিক গ্যাসের জন্য। তাহলে 1.67 এটা হচ্ছে এক পারমাণবিক গ্যাসের জন্য। কয় পারমাণবিক ভাইয়া? এক পারমাণবিক। তারপর হচ্ছে মানবিক। ওকে, সো 1.4 হচ্ছে দ্বিপারমাণবিক, যেমন অক্সিজেন, নাইট্রোজেন। তারপর হচ্ছে আর কি আছে ভাইয়া? দ্বিপারমাণবিক আর অনেক গ্যাস আছে, হাইড্রোজেন। সো এই ধরনের গ্যাসের জন্য গামার মান হচ্ছে 1.4 এবং 1.33 হচ্ছে বহু পারমাণবিক গ্যাসের জন্য। কি? বহু পারমাণবিক, যেমন ভাইয়া কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড। সো এই ধরনের বহু পারমাণবিক গ্যাসের গামার মান হচ্ছে 1.33। তাহলে বাছা ধনেরা বলেন তো দেখি কার্বন ডাইঅক্সাইডের জন্য গামার মান কত? আই হায়, এটা তো আমরা সবাই পাবো, 1.33। পরবর্তী প্রশ্নতে আমাদের বলেছে আদর্শ গ্যাসের জন্য নিচের কোনটি সঠিক। ওকে, আমাদের 4টা গ্রাফ দিয়ে দিছে, বলছে কোনটি সঠিক। তো গ্রাফে কি ভার্সেস কি সেটা আমার আগে বুঝতে হবে। খেয়াল করে দেখো, প্রত্যেকটা গ্রাফের ওয়াই অক্ষে কিন্তু পিভি এবং এক্স অক্ষে কিন্তু ভাইয়া টি। তাহলে প্রতিটা গ্রাফ আমাদের বুঝতে হবে আদর্শ গ্যাসের জন্য এই পিভি ভার্সেস টি এর রেখাটা কেমন হয়। তো ভাইয়া এই জন্য তোমার আগে যেটা মানতে হবে সেটা হচ্ছে পিভি এবং টি এর মধ্যে সম্পর্ক কি আছে। সবাই আমরা জানি পিভি এবং টি এর মধ্যে সম্পর্ক হচ্ছে এটা P1 V1 বাই T1, P2 V2 বাই T2, তাই না? তার মানে আমরা বুঝতে পারতেছি P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তার মানে পিভি ইজ প্রপোর্শনাল টু টি। তাহলে এই যে প্রপোর্শনাল সম্পর্ক, এটা কি ভাইয়া? y ইজ ইকুয়াল টু mx এর মতো গ্রাফ হবে। তাহলে y ইজ ইকুয়াল টু mx মানে কি? মূলবিন্দুগামী সরল রেখা। কই কই কই, এই যে আমার অ্যান্সার ইজ ডি। পরবর্তী কোশ্চেনে যদি আমরা যাই, পিভি ইজ ইকুয়াল 1/3 mn c স্কয়ার, সমীকরণে c ইজ ইকুয়াল টু হোয়াট? তো ভাইয়া এখানে কোনটা কি সেটা আমরা আগে বুঝি। ভাইয়ারা ভালো মতো খেয়াল করো যে পি হচ্ছে প্রেসার, ভি হচ্ছে আয়তন, 1/3 m হচ্ছে প্রতিটি অণুর ভর, এন হচ্ছে অণুর সংখ্যা, আর সি হচ্ছে ভাইয়া মূল গড় বর্গবেগ। তার মানে এখানে সি স্কোয়ার, কিন্তু ভাই সি স্কোয়ার যদি বলতো সি স্কোয়ার কি, তাহলে সি স্কোয়ার হইতো গড় বর্গবেগ। বাট যেহেতু বলছে শুধু সি কি, এখানে কিন্তু আমাদের বলছে শুধু সি কি, শুধু সি হচ্ছে স্কোয়ারকে রুট করলে পাওয়া যায় শুধু সি। তার মানে এটা হচ্ছে মূল বা বর্গমূল গড় বর্গবেগ। তাহলে বর্গমূল গড় বর্গবেগ মানে হচ্ছে মানে সি নাম্বার অপশন। তো অ্যান্সার ইজ সি। পরবর্তী কোশ্চেন আমাদেরকে বলেছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে গতিশক্তি বনাম তাপমাত্রার লেখচিত্র কোনটি। তো আমাদের গতিশক্তি বনাম তাপমাত্রার লেখচিত্র কোনটা? সো এই লেখচিত্র তুমি জানো না, বাট তুমি প্রথম কথা এই আদর্শ গ্যাসের সমস্ত শক্তি কিন্তু গতিশক্তি, এটাকে মাথায় রাখতে হবে। আমি আবারও বলছি, আদর্শ গ্যাসে কোনো অণুর মধ্যে কিন্তু বিভব শক্তি জমা থাকে না। আদর্শ গ্যাসের অণুসমূহ সর্বদা যেহেতু ছুটন্ত ফুটন্ত উড়ন্ত, সুপারম্যান না, স্পাইডারম্যান না, এরা ছুটন্ত ফুটন্ত থাকে, অলওয়েজ কাঁপাকাঁপি করে। তার মানে আদর্শ গ্যাসের অণুসমূহের শক্তি বলতেই একমাত্র শক্তি হচ্ছে কাইনেটিক এনার্জি। সো বলছে এই কাইনেটিক এনার্জিটা তাপমাত্রার সাথে কিভাবে গ্রাফে থাকে। তো
আমাদের বুঝতে হবে ই এবং টি এর মধ্যে সম্পর্ক কি। মনে রাখতে হবে যতই তুমি তাপমাত্রা বাড়াবা অণু সময়ের দাপাদাপি ততই বাড়বে। তাহলে ই এর সাথে টি এর সম্পর্ক সমানুপাতিক, সমানুপাতিক মানেই হচ্ছে y = mx এর মতো সমীকরণ। এই যে সমীকরণ, এই সমীকরণের মধ্যে একটা গ্রাফ আসবে। তো গ্রাফ কোনটা? ই এবং টি এর মধ্যে, এই যে সি নাম্বার। পরবর্তী কোশ্চেনে আসি আমরা, 1 মোল আদর্শ গ্যাসের একক আয়তনের গড় গতিশক্তি ও চাপের মধ্যে সম্পর্ক কি। তাহলে কি কি বলছে? আয়তন কত? একক আয়তন। আয়তন একক মানে ভি এর মান 1, 1 মোল মানে এন এর মান 1, গড় গতিশক্তি ই এবং প্রেসার হচ্ছে পি। তাহলে ই এবং পি এর মধ্যে রিলেশনটা কি হবে? যদি ভি এর মান 1 হয়, এন এর মানও 1 হয়। সেটা কিভাবে পারি? আমরা জানি, আমরা কিন্তু এই সূত্রটা জানি, পিভি সমান 1/3 mn/c²। জানি কিনা? জানি। তো দেখো ভাইয়া, এম হচ্ছে একটি অণুর ভর, এন হচ্ছে অণুর সংখ্যা, তাহলে এটা কি টোটাল ভর না ভাইয়া? m × n। সো আমরা লিখতেই পারি 1/3 টোটাল ভর × c² = পিভি। লেখা যায়? যায়। এবার ভাইয়া এটা টোটাল ভর, এটা হচ্ছে বেগ। তাহলে আমরা এখানে এক কাজ করব, আমরা এটারে ½ mv² বানায় দিই। এই যে ½ mc²। তো জোর কইরা তুমি হাফ লিখছো, কিন্তু ছিল নিচে 3, তাহলে নিচে আরেকটা 2 এক্সট্রা দিছো না ভাইয়া? এই এক্সট্রাকে তুমি এখানে বসায় দাও। তাহলে এটা মানেই কিন্তু এই যে 2 2 কাটা চলে যাবে, 1/3 থাকবে। আমি জোর করে এটাকে ½ mc² লিখছি, কারণ ½ mc² মানে গ্যাসের গতিশক্তি। যেহেতু যে কোনো বস্তুর গতিশক্তি মানে ½ mv², গ্যাসের গতিশক্তি মানে ½ mc²। তো আমরা লিখতে পারবো PV = 2/3, এটা হচ্ছে ই মানে এনার্জি। গ্যাসের সমস্ত শক্তি কিন্তু গতিশক্তি। সো এবার আমাদেরকে বলো তো কি বলেছে? আমাদেরকে বলেছে ভি এর মান কত? 1। সো 1 যদি হয় এটা কাটা। আমাদেরকে বলেছে মোল সংখ্যা কত? 1। তো মোল সংখ্যা 1 বসাইতে হবে না। তাহলে পি এবং ই এর মধ্যে সম্পর্ক হচ্ছে 2/3 অফ ই। সো বুঝতেই পারছি আমাদের অ্যান্সার বি না, অ্যান্সার হচ্ছে আমাদের এ, 2/3 অফ ই। সো আমরা কিন্তু ভেঙে দেখাই দিলাম। ভেঙে দেখানোর কারণ হচ্ছে এটাই যে আমাদের এবার মানে 2021-এ ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় এরকম একটা ইকুয়েশন প্রতিপাদন আসছে। সো যেন আমরা প্রতিপাদনটা পারি, দ্যাটস ওয়াই আমরা এইভাবে দেখিয়ে দিলাম ভেঙে। পরবর্তী কোশ্চেনে যে একটি গ্যাসের অণুর গড় গতিশক্তি কত। তো গ্যাসের অণুর গড় গতিশক্তি হচ্ছে 3/2 কেটি। মোট শক্তি হচ্ছে 3/2 এনআরটি মূলত, মানে এন মল গ্যাসের শক্তি। মোল সংখ্যা যদি হয় এন, একটা গ্যাসের 5 মোলের শক্তি কত? এনআরটি, 3/2 এনআরটি। এটা হচ্ছে টোটাল এনার্জি। বাট গড় গতিশক্তি বললে তাকে অণুর সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, তখন আমরা পেয়ে যাই 3/2 কেটি। সো এটা হচ্ছে আমাদের গড় গতিশক্তির ফর্মুলা। পরবর্তী কোয়েশ্চেনে কি বলল? এসটিপিতে 2 মল আদর্শ গ্যাসের গতিশক্তি কত হবে? তো এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে 2 মল আদর্শ গ্যাসের গতিশক্তি। তাহলে আদর্শ গ্যাসের গতিশক্তির ফর্মুলা E = 3/2 nRT। গড় গতিশক্তি বললে 3/2 কেটি মাইনা দিতাম, খুবই সহজ হতো। কে ছিল বোল্টজম্যান ধ্রুবক 1.38 × 10⁻23। বাট এখানে যেহেতু বলছে 2 মোল, তার মানে গড় গতিশক্তি না, এটা এই ফর্মুলাই ফেলতে হবে 3/2 nRT। ভালো করে বোঝো আগে, এটা হচ্ছে যখন মোল সংখ্যা দিবে তখন শক্তি বের করার ফর্মুলা, আর যখন বলবে অণুর গড় গতিশক্তি তখন 3/2 কেটি। কে হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক, যার মান 1.38 × 10⁻23 জুল পার কেলভিন। তো এটা হচ্ছে গড় গতিশক্তি, আর এটা হচ্ছে মোল, কত মোল অণুর কত মোল গ্যাসের গতিশক্তি এটা। তো কোনটা ইউজ করবো আমরা এখানে? এই ফর্মুলা। সেখানে 3 বসালাম, 2 বসালাম, এন কত ভাইয়া? 2 মোল, আর এর মান মুখস্থ রাখতে হবে 8.314। আর তাপমাত্রা কত ভাইয়া? এসটিপিতে তাপমাত্রা কত? 273 কেলভিন। এটা মাথায় রাখতে হবে। এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে তাপমাত্রা হচ্ছে 273 কেলভিন, আর প্রেসার হচ্ছে 1 অ্যাটমসফেরিক বা 101.325 প্যাসকেল এসআই এককে। সো আমরা যদি একটু ক্যালকুলেশন করি কত আসে, খেয়াল করে দেখো ভাইয়ারা, 3/2 মানে 1.5 ইন্টু 2 ইন্টু 8.31 ইন্টু 273, আমরা পেয়ে যাচ্ছি 6.8 ইন্টু 10⁻³ মানে 6805। তার মানে কাছাকাছি অ্যান্সার হচ্ছে ডি, 6806 জুল। ওয়াও, মিলে গেছে, মিলে গেছে। এবার শিশির হচ্ছে কি? শিশির হচ্ছে পানির ফোঁটা। এই কানার ভাই অন্ধ কোয়েশ্চেনগুলা কেন আমাদেরকে দেয়? ছোটবেলায় কি ঘাসের মধ্যে শিশির ভেজা পায়ে হাঁটো নাই, হাঁটছো? ওইখানে কি যখন তুমি পা দিয়ে হাঁটতা তখন কি পায়ের মধ্যে তাপ লাগতো? ও মা, শিশিরের মধ্যে হাঁটলে কি পায়ে তাপ লাগে? পায়ে কি তাপমাত্রা অনুভূত হয়? আর্দ্রতা বা মানে হচ্ছে
একটু আর্দ্রতা অনুভূত হয়, বাট মূলত পায়ে কি লাগে, পানির ফোঁটা লাগে, দ্যাটস ওয়াই শিশির হচ্ছে পানির বিন্দু বিন্দু ফোঁটা। পিভি রাশিটি গ্যাসের ক্ষেত্রে নির্দেশ করে কি? ভাইয়া পারি 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 কি পারি? পিভি রাশিটি নির্দেশ করে ভরবেগ। পি হচ্ছে ভর না, পি হচ্ছে ভরবেগ। আচ্ছা না, পিভি কিন্তু ভরবেগ না। পিভি রাশিটি গ্যাসের ক্ষেত্রে কিন্তু এনার্জি নির্দেশ করে। বলতে পারো ভাইয়া কিভাবে? আমরা তো জানি পিভি সমান 2/3E, তাহলে এটা তো এনার্জি টোটাল নির্দেশ করতেছে না। ভাইয়া তোমরা কি ভুলে গেছো? তাপগতিবিদ্যা অধ্যায়ে পড়ছিলাম, কিন্তু কি পড়ছিলাম? ডিডাব্লিউ মানে কি? কৃতকাজ। কৃতকাজ মানেই কিন্তু হয় সঞ্চিত শক্তি সমান পি ইন্টু ডিভি। মনে আছে? মানে চাপ এবং আয়তনের পরিবর্তনকে তুমি যদি গুণন দিতা, তাহলে কৃতকাজ বা এনার্জিটা পেয়ে যেতা। তাহলে পি এবং আয়তন মানে মোট কথা প্রেসার এবং আয়তনের যে গুণফল, এটা আসলে কি ভাই? এনার্জি মিন করে। সো এনার্জি বা শক্তি বা কৃতকাজ। আমাদের এই কোশ্চেনে বলেছে স্বাধীনতার মাত্রা সম্পন্ন কোনো অণুর মোট শক্তি হবে, স্বাধীনতার মাত্রা কত? 12। তাহলে মোট শক্তি কত? ভাইয়া ভালো করে শোনো, মোট শক্তি, মোট শক্তি আমরা অনেকেই ভুল ধারণা রাখি যে মোট শক্তির ফর্মুলা E = 3/2 nRT। এটা কিন্তু আমাদের ভুল ধারণা। তাহলে এর আগে যে করলাম ওইটা কি ভুল ছিল? না। যখন তোমাকে স্বাধীনতার মাত্রা দেয়া থাকবে না, তখন তুমি যে কোনো গ্যাসের জন্য এটা ইউজ করতে পারো। বাট যদি স্বাধীনতার মাত্রা বলে দেওয়া থাকে, অ্যাকচুয়াল ফর্মুলা কিন্তু এখানে 3 না, এখানে হবে F। F হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা ডিভাইডেড বাই 2 nRT। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ফর্মুলা। সো এক পারমাণবিক গ্যাসের জন্য F এর মান হচ্ছে 3, যেমন হিলিয়ামের জন্য F এর মান 3। দ্বিপারমাণবিকের জন্য F এর মান হচ্ছে 5। লিখে দিচ্ছি, এক পারমাণবিকের জন্য ডিগ্রিস অফ ফ্রিডম, এক পারমাণবিকের জন্য স্বাধীনতার মাত্রা হচ্ছে 3, দুই পারমাণবিকের জন্য স্বাধীনতার মাত্রা হচ্ছে 5 এবং বহু পারমাণবিকের জন্য স্বাধীনতার মাত্রা হচ্ছে 6। সো আমাদের যদি কোয়েশ্চেনে উল্লেখ করে দেয় কত পারমাণবিক গ্যাসের এনার্জি বের করছো, তখন তোমার স্বাধীনতার মাত্রা ওইভাবে বসাইতে হবে। বাট আগের যে কোয়েশ্চেনে আমরা এই ফর্মুলা দিয়ে সলভ করেছি, সেখানে উল্লেখ ছিল না, এই কারণে আমরা 3/2 nRT দিয়ে করেছি। বাট এখানে বলেই দিছে স্বাধীনতার মাত্রা কত ভাইয়া? 12। তাহলে 12 যদি হয়, তাহলে এখানে যদি বসাও, তাহলে 12/2 nRT বা E সমান 12/2 kT, 12/2 kT। তাহলে আমরা পাচ্ছি কত? মোট অণুর শক্তি, যেহেতু বলছে অণুর শক্তি, এটা কিন্তু মোলের শক্তি। ওই মোলের বেলায় হচ্ছে nRT আর অণুর বেলায় kT, দ্যাটস ইট। তাহলে 6 kT। ওকে, তাহলে 6 kT হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতেই পারতেছি 6 kT হচ্ছে সি নাম্বার অপশন আছে। পরবর্তী কোশ্চেনে কি বলেছে? স্থির তাপমাত্রায় P বনাম PV লেখচিত্র কোনটি? খুবই চমৎকার একটি কোশ্চেন, অনেকেই পারে না এটা। এখানে বলছে তাপমাত্রা স্থির। ভাইয়া তাপমাত্রা যখন স্থির থাকবে, তখন আমরা নিশ্চয়ই জানি PV = কনস্ট্যান্ট, বয়েলের সূত্র, তাই না? তার মানে আমরা বুঝতে পারছি যে তাপমাত্রা যদি স্থির থাকে, তাহলে চাপ এবং আয়তনের গুণফলটা কি? কনস্ট্যান্ট হবে। তাহলে ভাইয়া আমাদেরকে বলছে চাপ আয়তনের গুণফল বনাম পি এর লেখচিত্র কি? তো দেখো, খেয়াল করে দেখো, আমরা এখানে দিলাম হচ্ছে চাপ আয়তন আর এই অক্ষে দিলাম পি। লেখচিত্রটা কেমন হবে? এখানে কি তাপমাত্রা স্থির, বা তাপমাত্রা স্থির থাকলে পিভি, এই দুইটার গুণফল কি থাকবে? কনস্ট্যান্ট। এই দুইটার গুণফল কি চেঞ্জ হবে? হবে না। তাহলে কোন লেখচিত্রে দুইটার গুণফল চেঞ্জ হয় না? খেয়াল করে দেখো, প্রথম লেখচিত্র দ্বারা বোঝাচ্ছে পিভি বাড়তেছে, বাট তাপমাত্রা স্থির থাকলে কখনোই এদের গুণফল বাড়বে না, কনস্ট্যান্ট থাকবে। এই লেখচিত্র বোঝাচ্ছে পিভি বাড়তেছে, বাট না, পিভি বাড়তে পারবে না, পি এবং ভি এর গুণফলটা কনস্ট্যান্ট থাকবে। এটা দেখো কমতেছে বোঝাচ্ছে, বাট না, এটাও হবে না। তাহলে হবে কোনটা? এই যে এটা দেখো, তাপমাত্রা স্থির থাকলে পি এবং ভি এর গুণফলটা কি ভাই? চেঞ্জ হবে না, এই যে সেমই আছে, সেমই আছে। তাহলে গ্রাফটা অবশ্যই এটা। তাই অ্যান্সার ইজ সি। স্থির তাপমাত্রায় গ্যাসের ক্ষেত্রে কোন লেখচিত্রটি সঠিক? তো ভাইয়া স্থির তাপমাত্রায় গ্যাসের ক্ষেত্রে কোন লেখচিত্রটি সঠিক, এটা তোমরা বের করবা চাপ এবং ঘনত্বের মধ্যে সম্পর্ক দিয়ে। তোমাদের HW হচ্ছে এটা, যে তোমাদের কাজ হচ্ছে চাপ এবং ঘনত্বের মধ্যে সম্পর্ক কি। এটা আসলে সহজেই বোঝা যায়, যতই প্রেশার দিবা ঘনত্ব ততই বাড়বে, যতই প্রেশার রিলিজ করবা ঘনত্ব ততই কমবে। সো প্রপোর্শনাল সম্পর্ক। আর প্রপোর্শনাল সম্পর্ক হলে কোন গ্রাফটি হবে সেটা তোমরা ভালো জানো, আমার চেয়ে অলরেডি করিয়েছি। অসম্পৃক্ত বাষ্প মেনে চলে
বয়েল ও চার্লসের দুইটা সূত্রই মেনে চলে। সো অসম্পৃক্ত বাষ্প বয়েল এবং চার্লসের উভয় সূত্রই মেনে চলে। পরবর্তী কোশ্চেনে যদি আমরা যাই, প্রতিটি অক্সিজেন অণুর মোট শক্তি কত? ভাইয়া অক্সিজেনের স্বাধীনতার মাত্রা কত? এখানে দেখো উল্লেখ করে দিছে কি অণু অক্সিজেন। সো দেখো চেঞ্জ কি, চেঞ্জ হচ্ছে যে 3, 5, 3, 7। তার মানে বুঝতে পারতেছে এখানে স্বাধীনতার মাত্রা নিয়ে একটা খেলা আছে। অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন এরা কি ভাইয়া দ্বিপারমাণবিক, এদের স্বাধীনতার মাত্রা হচ্ছে 5। তাহলে অণুর মোট শক্তি, অণুর শক্তি হচ্ছে F/2 kT। তাহলে অক্সিজেনের জন্য F এর জায়গায় কত বসবে? 5। তাহলে 5/2 kT ইজ দ্য অ্যান্সার। সো অ্যান্সার ইজ বি। পরবর্তী কোয়েশ্চেনে যদি আমরা চলে যাই, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে। এবার বলো আগে স্বাভাবিক তাপমাত্রা কত এবং চাপ কত? স্বাভাবিক তাপমাত্রা মানে হচ্ছে 273 কেলভিন, আর স্বাভাবিক চাপ মানে ভাইয়া 101.325 প্যাসকেল। অক্সিজেন অণুর গড় বর্গবেগ এর বর্গমূল মানে সিআরএমএস বেগ বের করতে বলছে, সিআরএমএস। তো সিআরএমএস এর ফর্মুলা কি তুমি জানো বলো? ফর্মুলা হচ্ছে √3RT/m একটা ফর্মুলা। আবার আরেকটা ফর্মুলা আছে 3p/ρ = √3p/ρ। সেখানে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করা সুবিধাজনক? বুঝতেই পারতেছো, প্রথম ফর্মুলাটা অ্যাপ্লাই করব। সো প্রথম ফর্মুলাটা চলো অ্যাপ্লাই করি। 3 × 8.314 ইন্টু তাপমাত্রা হচ্ছে 273 কেলভিন ডিভাইডেড বাই অক্সিজেনের আণবিক ভর। মনে রাখতে হবে এখানে যে আণবিক ভরটা বসাচ্ছ আন্ডা বাচ্চারা, এই আণবিক ভর কিন্তু কেজিতে বসাইতে হবে। কিভাবে বসাইতে হবে? কেজিতে, কারণ সবগুলো এসআই এককে বসাচ্ছ, এটা কি এসআই এককে বসাইতে হবে না? সো এটা 32 গ্রাম না, মূলত 32কে কেজিতে কনভার্ট করতে হবে। তার মানে 32 × 10⁻³ কেজি। সেটাকে ভাগ দিয়ে দাও 32 × 10⁻³ কেজি দিয়ে। তা আমরা পাচ্ছি ভাইয়া 2.1268 × 10⁵ এটাকে √ওভার করতে হবে 4.61 × 10² মানে 461। তাহলে 461 হচ্ছে আমাদের অ্যান্সার। হোয়ার ইজ 461? হিয়ার ইজ 461। আমার আন্ডা বাচ্চারা আমার আগেই পারছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। পরবর্তী কোশ্চেনে চলে যাওয়া যাক। নিচের কোনটি পরম শূন্য তাপমাত্রা? মনে রাখতে হবে যেই তাপমাত্রায়, ভালো করে শুনবে সবাই, যেই তাপমাত্রায় তাত্ত্বিকভাবে গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, যে তাপমাত্রায় তাত্ত্বিকভাবে গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় তাকেই বলা হয় পরম শূন্য তাপমাত্রা, যার মান হচ্ছে -273°C। কারণ আমরা চার্লসের সূত্র থেকে বুঝতে পারি এই তাপমাত্রায় তাত্ত্বিকভাবে গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। চার্লসের সূত্রে তোমরা শিখেছিলাম θ°C তাপমাত্রা আয়তন হবে 0 ডিগ্রি তাপমাত্রার আয়তন প্লাস প্রতি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির জন্য আমার আদি আয়তনের 1/273 হারে বৃদ্ধি পায়। তাহলে এটার সাথে থিটাটা এইভাবে গুণ হয়। এটা ছিল আমাদের চার্লসের ফর্মুলা, তাই না? চার্লসের ফর্মুলা ছিল এরকমই যে θ°C তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন হবে 0 ডিগ্রি আয়তন তো থাকবেই, সাথে যতটুকু বৃদ্ধি পায় কতটুকু? প্রতি ডিগ্রি বৃদ্ধির তাপমাত্রা বৃদ্ধির জন্য আমার আয়তন বৃদ্ধি পায় θ/273। সেখানে আমরা যদি থিটার মান -273 বসাই, খেয়াল করে দেখো V0 প্লাস এখানে -273 বসালে 273 কাটা, এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, এখানে V0 থাকবে, নিচে থাকবে 1। তাহলে এটা কাটা দিলে এটা হয়ে যাবে 0। তাহলে থিটা ডিগ্রি বা এখানে থিটার মান কত? -273°C। এই তাপমাত্রাটায় আমরা হিসাব করে দেখলাম গ্যাসের আয়তন কত হয়? শূন্য হয়। বাট কোনো কিছুর আয়তন আসলে শূন্য হওয়া পসিবল না। তো তাত্ত্বিকভাবে এটা শূন্য হয়েছে, যেহেতু কোন তাপমাত্রা শূন্য হয়েছে? -273°C। দ্যাট ইজ দ্য রিজন ইট ইজ পরম শূন্য তাপমাত্রা। পরবর্তী কোশ্চেনে কি বললো? বহু পরমাণু বিশিষ্ট গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা কত? বলেছি আমার আগে বলো তো যে কি, এক পারমাণবিকের জন্য 3, দ্বিপারমাণবিকের জন্য হচ্ছে 5, বহু পারমাণবিকের জন্য হচ্ছে 6। বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে? উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কেমিস্ট্রিতেও আসে। উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে আদর্শ গ্যাসের মতো আচরণ করে। এবার চমৎকার একটা কোয়েশ্চেন, চলো দেখি কোয়েশ্চেনের উত্তর আমার আগে তোমাদের মধ্যে কারা কারা করতে পারে। চিত্রে বাল্ব এক্স এর আয়তন বাল্ব ওয়াই এর আয়তনের দ্বিগুণ। তার মানে এখানে দুইটা বাল্ব দিছে, এটা হচ্ছে এক্স
বাল্ব কত এক্স, আর এটা হচ্ছে বাল্ব ওয়াই। তো বলছে এই হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স। সো এক্স এর আয়তন ওয়াই এর আয়তনের দ্বিগুণ। তার মানে এটা আয়তন যদি হয় 2v, তাহলে ওয়াই এর আয়তন হবে শুধুমাত্র v। ব্যবস্থাটিকে আদর্শ গ্যাস দিয়ে এমনভাবেই পূর্ণ করা হলো যেন উভয় বাল্বের চাপ সমান থাকে। তার মানে এখানেও প্রেসার পি, এখানেও প্রেসার পি। তারপরে কি হলো, এক্স বাল্বে এক্স মল গ্যাস রয়েছে, তার মানে এখানে কত মল গ্যাস আছে, এক্স মল। তাহলে ওয়াই বাল্বে মোল সংখ্যা কত, তার মানে এখানে মোল সংখ্যা যদি হয় এন প্রাইম, এই এন প্রাইমের মানটা কত। খুবই মজাদার। এখানে কোনটা ফিক্স ভালো করে বলো তো দেখি বাছা ধনেরা, এখানে কিন্তু প্রেসারটা ফিক্স। সো যেহেতু আদর্শ গ্যাস দ্বারা পরিপূর্ণ, আমরা কিন্তু এখানে লিখতেই পারি আদর্শ গ্যাস দ্বারা যেহেতু পরিপূর্ণ, আমি অবশ্যই লিখতে পারবো এইটার জন্য পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। লেখা যাবে না? তো আমরা লিখি এক্স যেই জিনিসটা আছে, এক্স নামক যেই জারটা আছে, এটার জন্য লিখতেছি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এটার প্রেসার হচ্ছে পি, আয়তন কত, আয়তন কিন্তু 2v, তাহলে এই হচ্ছে পিভি লিখলাম। এনআরটি, এন কত ভাই, এন এর মান বলে দিছে এক্স, আর ইন্টু টি। টি কত ভাইয়া বলো তো দেখি, টি কি বলছে এখানে? হ্যাঁ, টিও বলে দিছে, এই যে চিত্রের মধ্যে টি বলে দিছে। এটা 200 কেলভিন, ওইটার তাপমাত্রা 400 কেলভিন। তারপর এখানে হচ্ছে 200 কেলভিন, আর এটা তাপমাত্রা হচ্ছে 400 কেলভিন। সো এটা টি হচ্ছে 200, তাহলে এন আর টি হচ্ছে ভাইয়া কত, 200। তাহলে আমরা কি পাচ্ছি ভাইয়া, এটা সমীকরণ নাম্বার দিলাম 1। এবার 2 নম্বর সমীকরণে চলে যাই। 2 নম্বর সমীকরণ লিখব দ্বিতীয় গোলকের জন্য। দ্বিতীয় গোলকে প্রেসার কত, পি, সেম প্রেসার, বাট আয়তন কত, শুধু ভি, ইজ ইকুয়াল টু মোল সংখ্যাটাই আমরা জানি না, সেই মোল সংখ্যা লিখলাম আমরা এন প্রাইম ইন্টু আর ইন্টু টি। টি হচ্ছে ভাইয়া 400, সমীকরণ নাম্বার দিলাম 2। এবার 1 এবং 2কে ভাগ করে দাও, ভাগ করলে ভাইয়া এইটা এইটা কাটা, ভি ভি কাটা, আর আর কাটা, 200 এবং 400 কাটা, তাহলে নিচে পড়ে থাকবে 2। তাহলে দেখো উপরে কি থাকবে, সব কাটা লাগা হয়ে গেছে। উপরে থাকবে এদিকে 2, এদিকে থাকবে x, এদিকে থাকবে হচ্ছে 2n প্রাইম। আমার বের করতে হবে কি, y বাল্বের মোল সংখ্যা মানে n প্রাইম। সুতরাং n প্রাইম হবে x ডিভাইডেড বাই 4। হেডমাস্টারের জুতা সোর। তাহলে n প্রাইমের মান হচ্ছে x বাই 4, এই যে 2টা এদিকে নিয়ে আসলাম, 2 দুগুণে 4, তাহলে n প্রাইমের মান হচ্ছে x বাই 4। তার মানে ছোট যেই বাল্বটি আছে সেখানে x বাই 4 মোল গ্যাস আছে। সো এই ধরনের অঙ্ক অ্যাডমিশনে প্রচুর এসে থাকে। আর তোমরা নিশ্চয়ই জানো আমাদের ভার্সিটি অ্যাডমিশনের অনলাইন এবং অফলাইন অ্যাডমিশন ব্যাচ আছে, যেখানে এইচএসসির পরপরই ক্লাস শুরু হবে। তো যাদের টার্গেট ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের স্বনামধন্য ইউনিভার্সিটি, তারা অবশ্যই এনরোল করে ফেলতে পারো আমাদের টার্গেট ডিও কোর্সটি। ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে। আর অফলাইনে যারা উত্তরা ফার্মগেট, শান্তিনগর, রংপুর, আর একটা ব্রাঞ্চ কই, কুমিল্লা, 5টা ব্রাঞ্চ এর আশেপাশে আছো, তারা অফলাইন ব্রাঞ্চে চলে এসো, আমরা তোমাদের ক্লাস করাবো। পরবর্তী কোশ্চেনে কি বলেছে বাছা ধনেরা, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য কোন লেখচিত্রটি প্রযোজ্য? সো ভাই স্থির তাপমাত্রা টি স্থির, টি স্থির থাকলেই ভাইয়া পিভি কনস্ট্যান্ট, খুবই সহজ হিসাব। সো ভাইয়া বলো তো কোন লেখচিত্রটি প্রযোজ্য? তো পিভি কনস্ট্যান্ট কোনটার মধ্যে? এইটার মধ্যে পিভি বাড়তেছে কমতেছে, এটার মধ্যে পিভি কনস্ট্যান্ট আছে, এটার মধ্যে পি কনস্ট্যান্ট আছে, ভি, এটা পি, জাস্ট পি। দেখো এখানে একটা পিভি আছে বাট কনস্ট্যান্ট। আমি যদি একটু অন্য কালার দিয়ে দেখাই, এই যে দেখো এই চিত্রটার মধ্যে পিভি ভার্সেস ভি, যেখানে পিভিটা কি আছে, কনস্ট্যান্ট আছে। সো অ্যান্সার ইজ বি। আমার বুঝতে হবে যেখানে পিভি কনস্ট্যান্ট সেটাই হচ্ছে লেখচিত্র, কারণ তাপমাত্রা স্থির। আমাদেরকে বললো গ্যাসের অণুর গড়মুক্ত পথ তার ঘনত্বের কেমন সম্পর্ক, মানে গড়মুক্ত পথ ল্যামডার সাথে ঘনত্বের সম্পর্ক কি? তো গড়মুক্ত পথ বলতে কি বোঝায়? অণুসমূহ গ্যাসের মধ্যে, গ্যাস পাত্রের মধ্যে পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। তো এই সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য একটা তো ডিস্টেন্স ট্রাভেল করতে হয়, তাই না? সেই ডিস্টেন্সটার গড়কে আমরা বলি গড় মুক্ত পথ। সাপোজ এই একটা অণু এই একটা অণু সংঘর্ষে লিপ্ত হবে, তো যতটুকু পথ ট্রাভেল করে সংঘর্ষ হচ্ছে এটাকে আমরা মোটামুটি মুক্ত পথ বলি। আর হাজার হাজার অণুর জন্য এই মুক্ত পথটার মানও হাজার হাজার, দ্যাটস ওয়াই এই মুক্ত পথের গড়কে বলা হয় গড় মুক্ত পথ। তো গড় মুক্ত পথের সাথে ঘনত্ব কেমনভাবে সম্পর্কিত? ভাইয়া দেখো তো, ঘনত্ব যদি বেশি হয়, অণু সময়ের গ্যাদারিং যদি বেশি হয়,
তাহলে তাদের মাঝে ডিস্টেন্স কি কমে যাবে, বা গড়মুক্ত পথ কি কমে যাবে। আর অনুসময়ের গ্যাদারিং যদি কম হয়, খোলামেলা জায়গায় অনুসমূহ থাকে, তাহলে তাদের মধ্যে কি ভাইয়া মানে হচ্ছে গ্যাপটাও কি বেশি হয়ে যাবে, মানে পথটাও বেশি হয়ে যাবে। সো আমরা বুঝতেই পারতেছি যত গ্যাদারিং তত কি ভাইয়া, তত কম ডিস্টেন্স। তাহলে আমাদের সম্পর্কটা কি ভাই, ব্যস্তানুপাতিক। এটা একটা পথ, মুক্ত পথ, গ্যাদারিং এর সাথে কেমন সম্পর্ক ভাই, ব্যস্তানুপাতিক। সো ব্যস্তানুপাতিক ইজ দ্য রিলেশন। শুষ্ক সিক্ত বাল্ব তাপমাত্রা মাপক যন্ত্রের থার্মোমিটার দুটির তাপমাত্রার পার্থক্য হঠাৎ কমে গেলে কোনটি বোঝায়? সো আমরা একটা হাইগ্রোমিটার আঁকি, আমি আঁকতে পারি না। হাইগ্রোমিটারে একটা শুষ্ক বাল্ব থাকে, একটা আর্দ্র বাল্ব থাকে। এটা মনে হয় শুষ্ক, এটা মনে করো আর্দ্র, আর্দ্র বা ভেজা। সো এই শুষ্ক বাল্বের তাপমাত্রা মানে হচ্ছে বায়ুর তাপমাত্রা। এগুলো আমরা ডিটেলসে পড়াবো, বায়ুর তাপমাত্রায়। যেহেতু এমসিকিউ জাস্ট সাধারণ একটা ধারণা নাও। শুষ্ক বাল্ব যে তাপমাত্রাটা শো করে সেটা হচ্ছে বায়ুর তাপমাত্রা। আর এই যে আর্দ্র বাল্ব, এই আর্দ্র বাল্বের এখানে একটা সুতা, মুসলিনের সুতা পেঁচানো থাকে, যেটা এই সুতাটা একটা কিছু পানির মধ্যে ডুবানো থাকে। তো বায়ুতে যদি জলীয় বাষ্পের পরিমাণ কম হয়, মানে বায়ুর আর্দ্রতা যদি কম হয়, জলীয় বাষ্পের পরিমাণ কম মানে আর্দ্রতা কম। আর্দ্রতা কম বলতে বায়ুটা কম ভেজা। সো জলীয় বাষ্পের পরিমাণ কম বায়ুতে, তো বায়ুর জলীয় বাষ্পের প্রতি কি ক্ষুধা আছে না? তো পানি বেয়ে এই সুতা দিয়ে যখন পানিটা এখানে উঠবে, তখনই ভাইয়া বায়ু এই সুতা থেকে জলীয় বাষ্প কি পানি কি শুষে নিবে, কারণ বায়ুর কিন্তু জলীয় বাষ্প দরকার, যেহেতু বায়ু কম আর্দ্র। সো যখন বেশি বেশি শুষে নেবে, পানিও কি ভাই বেশি বেশি উঠবে। আর পানি যদি বেশি বেশি উঠে, এই যে এই আর্দ্র বাল্বের তাপমাত্রা কি ভাই অনেক কমে যাবে, যেহেতু বেশি পানি উঠতেছে। আর বেশি পানি কেন উঠবে, কারণ এখানে যে বায়ু আছে সেই বায়ুতে জলীয় বাষ্প কম। জলীয় বাষ্প কি ভাইয়া কম। জলীয় বাষ্প কম থাকার কারণে এই বায়ুর জলীয় বাষ্প লাগবে। কোত্থেকে নিবে? এই সুতা থেকে নিবে। সুতা যদি তাড়াতাড়ি শুকায় যায়, সুতা কি আরো বেশি বেশি পানি উঠাবে। বেশি বেশি পানি উঠালে এটার তাপমাত্রা কি ভাই ড্রপ করবে। তার মানে ভাইয়া শুষ্ক এবং আর্দ্রর তাপমাত্রার পার্থক্য বেশি হলে, তাপমাত্রার পার্থক্য বেশি হলে, পার্থক্য যদি কি হয় বেশি হয়, তাহলে কি ভাইয়া বায়ুটা কম আর্দ্র, বা বায়ুর আর্দ্রতা কি হয় কম। আর পার্থক্য যদি কম হয়, তাহলে কি ভাইয়া বায়ুটাতে জলীয় বাষ্প আছে, মানে বায়ু বেশি আর্দ্র। এখন ভাইয়া হঠাৎ যদি আমার এখানে দুইটার তাপমাত্রা পার্থক্য হঠাৎ যদি কমে যায়, কমে যাওয়া মানে হঠাৎ কমে গেলে বুঝতে হবে ঝড় হবে। কি হবে ভাইয়া? ঝড়, ঝড় বৃষ্টি। এটা হচ্ছে আর্দ্রতা মাপক যন্ত্র দ্বারা এভাবে ঝড়ের পূর্বাভাস পাওয়া যেতে পারে, যে যদি আর্দ্র এবং শুষ্ক হলে তাপমাত্রার পার্থক্যটা হঠাৎ কমে যায়। হঠাৎ কমে গেলে আমার বুঝতে হবে ভাইয়া যে পার্থক্য আগে বেশি ছিল, এখন হঠাৎ কমে গেছে, তার হুট করে জলীয় বাষ্প চলে আসছে অনেক, তার মানে এখানে কি হবে? ঝড় হবে, ঝড়। পরবর্তী কোশ্চেনে বলেছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো নির্দিষ্ট আয়তনের গ্যাসের চাপ 3 × 10⁵ প্যাসকেল হলে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর চাপ কত? তো ভাইয়া তাপমাত্রা এবং চাপের মধ্যে সম্পর্ক খেয়াল করো। আমরা নিশ্চয়ই জানি P1/T1 ইজ ইকুয়াল টু P2/T2। তো বের করতে হবে ভাইয়া P2। তাহলে P2 কত হবে? P2 হবে P1/T1 ইন্টু T2। তো P1টা কত বাছা ধনেরা? P1 হচ্ছে 3 × 10⁵ প্যাসকেল, 10⁵। আর T1টা কত? 0, তাই না? 0 মানে 273 কেলভিন। আর T2টা কত ভাইয়া? 60 ডিগ্রি, বা কত? 273 প্লাস 60 মানে হবে 273 প্লাস 60 যদি দাও তাহলে 333 হবে। ক্যালকুলেশন করে অ্যান্সারটা বের করে ফেলতে হবে তোমাদের। তাপমাত্রা কত গুণ হলে অক্সিজেন গ্যাসের অণুর বেগ দ্বিগুণ হবে? ভাইয়া অণুর বেগ বলতে বোঝায় CRMS বেগ। কি বেগ ভাইয়া? CRMS বেগ। সেটা কখন দ্বিগুণ হবে? এটার সাথে তাপমাত্রার সম্পর্ক কি? এটার সাথে তাপমাত্রার সম্পর্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। কেমনে জানলাম? সবাই নিশ্চয়ই এই ফর্মুলাটা জানো, CRMS ইজ ইকুয়াল টু √3RT/m। সো এখান থেকে খেয়াল করে দেখো CRMS এর সাথে তাপমাত্রার সম্পর্ক কি ভাইয়া? বর্গমূলের সমানুপাতিক। তো এটা যদি দ্বিগুণ করতে চাও তাপমাত্রা কয় গুণ করতে হবে? তুমি যদি এটাকে 2 বানাইতে চাও তাহলে অবশ্যই তাপমাত্রাকে কয় গুণ করতে হবে? 4 গুণ। তাহলে √4 মানে 2 গুণ হয়ে যাবে এটা। তাহলে তাপমাত্রা 4 গুণ করলে CRMS কি হবে? দ্বিগুণ হবে। খুবই মজার একটা কোয়েশ্চেন। যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প সম্পৃক্ত হয় তাকে কি বলে? শিশিরাঙ্ক বলে। খুবই সুন্দর একটা কোয়েশ্চেন এবং খুবই সুন্দর একটা সংজ্ঞা। ধরো
আমি যে রুমটায় আছি এই রুমের মধ্যে এই রুমের যে বায়ু আছে এই বায়ুতে জলীয় বাষ্প আছে 2 কেজি। কয় কেজি? 2 কেজি। বাট এই রুমের এই তাপমাত্রায় জলীয় বাষ্প ধারণ ক্ষমতা 3 কেজি। কয় কেজি? 3 কেজি। মানে সে 3 কেজি দ্বারা তার পেটটা ভরবে এই তাপমাত্রায়, বাট তার মধ্যে আছে এই মুহূর্তে 2 কেজি। তাহলে তাকে যদি আমি সম্পৃক্ত বা পরিপূর্ণ বা পেট ভরাতে চাই, সম্পৃক্ত করতে চাই, তাহলে তার আরও 1 কেজি জলীয় বাষ্প আমার দিতে হবে। অথবা আমি একটা কাজ করতে পারি, আমার যদি রুমের তাপমাত্রা কমিয়ে দিই, তাপমাত্রা কমালে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যায়। তাহলে বর্তমানে এই রুমের ক্ষুধা হচ্ছে 3 কেজি, বাট আমি যদি এই রুমের তাপমাত্রাটা কমিয়ে দিই তাহলে জলীয় বাষ্প ধারণ ক্ষমতাও কমে যাবে। তো তাপমাত্রা কমাতে কমাতে আমি এমন একটা তাপমাত্রা নিয়ে আসলাম যে তাপমাত্রায় এই 2 কেজি দ্বারাই তার পেটটা ভরে গেছে। মানে আমি কিভাবে বুঝবো এটা? ধরো তাপমাত্রা বর্তমানে 27, আমি 27 থেকে কমাতে কমাতে 20-এ নিয়ে আসছি। 20-এ আনার পর 20-এর থেকে একটু কমাইলেই দেখলাম যে ফোটায় ফোটায় পানি পড়তেছে, তার মানে বায়ু জলীয় বাষ্প ছেড়ে দিচ্ছে। তার মানে বোঝা গেল বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে ওইটা দ্বারা সে 20 ডিগ্রিতে পেট ভরে গেছে। যে পরিমাণ আছে সেই পরিমাণ জলীয় বাষ্প দ্বারা যদি পেট ভরে যায় ওইখানকার তাপমাত্রাকে বলবো শিশিরাঙ্ক। আমি আবারও বলছি, বর্তমানে বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে সেই পরিমাণ জলীয় বাষ্প দ্বারা বায়ু যদি সম্পৃক্ত হয়ে যায় তাহলে ওই জায়গার যে তাপমাত্রা, মানে যেই তাপমাত্রায় বায়ু তার নিজস্ব জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় তাকেই বলা হয় শিশিরাঙ্ক। যেমন এই রুমের তাপমাত্রা 27 ছিল, কিন্তু 27 কিন্তু শিশিরাঙ্ক না। 20 ডিগ্রিতে নামানোর পর এই 2 কেজি দ্বারাই সে সম্পৃক্ত হয়ে গেছে, তার মানে এখানে 20 ডিগ্রি কি তার শিশিরাঙ্ক। তো শিশিরাঙ্ক হচ্ছে একটা তাপমাত্রা যেই তাপমাত্রায় বায়ু তার নিজস্ব, তার ভেতরকার জলীয় বাষ্প দ্বারাই কি হয়ে যায়? পেট ভরা হয়ে যায় বা সম্পৃক্ত হয়ে যায়। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে আর এর মান 8.314 জুল পার মোল পার কেলভিন। সো এইটা জুল পার কেলভিন পার মোল, এককটা একটু উল্টা করে দিচ্ছে, সমস্যা নেই, আমরা পারবো। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতি গ্রাম অণু হিলিয়াম গ্যাসের গতিশক্তি। গ্রাম অণু হিলিয়াম গ্যাস বলতে বোঝায় মোল, 1 মোল হিলিয়াম গ্যাসের গতিশক্তি কত? তো ভাই আমরা বুঝতেই পারতেছি এটা ফর্মুলা কি হবে? 3/2 কি ভাইয়া? RT, 3/2 nRT। তাহলে 3/2 এর হচ্ছে 1 মোল, আর হচ্ছে 8.31, এবং তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস বলতে বোঝায় 273 প্লাস 30 মানে 303। ক্যালকুলেশন করে অ্যান্সারটা বের করে ফেলবা যে 1 মোল হিলিয়াম গ্যাসের শক্তি কত। একটি বুদবুদ হ্রদের তলদেশ থেকে উপরি পৃষ্ঠে উঠে আসায় এর আয়তন 8 গুণ হয়। তার মানে এখানে একটা হ্রদ আছে ভাইয়া, হ্রদ মানে বুঝো তো পুষ্করী, পুকুর। সেই যে হ্রদ, এই হ্রদের তলদেশ থেকে একটা বুদবুদ দিয়েছে, বুদবুদটা যখন পৃষ্ঠে চলে আসে আয়তন হয়ে যায় 8 গুণ, মানে এটার আয়তন ছিল ভি, এখানে আয়তন হয়ে গেছে কত? 8V। সো আয়তন 8 গুণ হওয়ার কারণে বায়ুমণ্ডলের চাপ H মিটার উচ্চতার পানির স্তম্ভের চাপের সমান। তার মানে বায়ুমণ্ডলের চাপ কত এখানে বলো তো দেখি বাছা ধনেরা? বায়ুমণ্ডলের চাপ, মণ্ডলের চাপ, বায়ুমণ্ডলের চাপের ফর্মুলা হচ্ছে P সমান H/g। H কত? H হচ্ছে এই যে এটা, নর্মালি বায়ুমণ্ডলের চাপ হচ্ছে 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ, বাট আমাদের উদ্দীপকে বলছে বায়ুমণ্ডলের চাপ হচ্ছে H মিটার পারদস্তম্ভের চাপ। তাহলে H হচ্ছে এটা, H, তাই না? H/g, তাই তো? এটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের চাপ। তো মনে রাখবা এখানে হ্রদের গভীরতা কত সেটা চাইছে। সো মনে রাখবা হ্রদের গভীরতার শর্টকাট ফর্মুলাটা এমসিকিউর জন্য মনে রাখতে হবে, H = n-1 ইন্টু বায়ুমণ্ডলের চাপ ডিভাইডেড বাই রো ইন্টু জি। সবাই ভালো করে মুখস্থ করো ফর্মুলাটা কিভাবে আসছে সেটা আমরা সিকিউতে দেখাবো, সমস্যা নেই। বাট হ্রদের গভীরতা নির্ণয়ের জন্য 10 সেকেন্ডে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করে অ্যান্সারটা করে ফেলবো এমসিকিউতে এবং অ্যাডমিশনে। হ্রদের গভীরতা ফর্মুলা কি? H = n-, এটা কি ভাইয়া? বায়ুর চাপ, বায়ুমণ্ডলের চাপ ডিভাইডেড বাই রো জি। তো ভাইয়া এখানে এনটা কি আসলে? এন হচ্ছে আয়তন যত গুণ হয়, সো ভাইয়া কেউ আবার বলদের মতো কাম করো না, এখানে যদি কয় যে ব্যাসার্ধ 3 গুণ হইছে তাহলে এন এর মান কত? 3 না, ব্যাসার্ধ 3 গুণ হলে আয়তন কত গুণ হয়? ব্যাসার্ধের সাথে আয়তনের সম্পর্ক ঘনের সমানুপাতিক। ব্যাসার্ধ 3 গুণ হলে আয়তন হয়ে যাবে 27 গুণ, এন এর মান কিন্তু তখন 27 হবে, 27। এন কি ভাইয়া? ব্যাসার্ধ কত গুণ হচ্ছে সেটা না, এন হচ্ছে আয়তন কত গুণ হচ্ছে, সেখানে আয়তন কত গুণ হলো? এখানে আয়তন হচ্ছে 8 গুণ, তাহলে 8 - 1
বায়ুমণ্ডলের প্রেশার হচ্ছে এই যে এটা এইচ রো জি, এইচ রো জি, নিচেও কি আছে রো জি আছে, তাহলে রোজি কেটে দাও, 8 - 1 মানে 7H, তাহলে হ্রদের গভীরতা হচ্ছে 7H। তো চমৎকার একটা কোয়েশ্চেন আমরা করলাম। এর পরবর্তী কোয়েশ্চেনে বলেছে মূল গড় বর্গবেগ ও পরম তাপমাত্রার মধ্যে সম্পর্ক বর্গমূলের সমানুপাতিক, অলরেডি দেখানো হয়েছে। একক আয়তন বলতে বোঝাচ্ছে আমাদের আয়তনের মান হচ্ছে 1, অণুগুলির গতিশক্তি এবং গ্যাসের চাপের মধ্যে সম্পর্ক অলরেডি পড়িয়েছি আমরা 2/3 × P। আরেকটি সহজ প্রশ্ন হচ্ছে নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে গামার মান কত? তো নাইট্রোজেন যেহেতু দ্বিপারমাণবিক ভাইয়ারা, দ্বিপারমাণবিকের জন্য গামার মান হচ্ছে 1.41, আমি আগেই বলেছি, তো এখানে 1.4 দিছে, নো প্রবলেম, ডু ফুর্তি। 100°C তাপমাত্রায় 20 গ্রাম অক্সিজেন একটি 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের ঘনকে পূর্ণ করে। 1 মোল অক্সিজেনের ভর 32 গ্রাম, ঘনকের অভ্যন্তরে অক্সিজেনের চাপ কত? তো কি দিয়ে দিছে ভাইয়া? তাপমাত্রা দিয়ে দিছে, তাহলে এটি হচ্ছে 100°C বা 373 কেলভিন। 20 গ্রাম অক্সিজেনের ভর দিয়ে দিছে 20 গ্রাম ভাইয়া, এবং 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের ঘনক, তোমার এটা ঘনক ভাইয়া, যে ঘনকের দৈর্ঘ্য কত, প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার, তাহলে ঘনকের আয়তন কত? ঘনকের আয়তন হচ্ছে 0.2 মিটার কিউব, তাই না? কারণ একটি বাহুর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার মানে আমাদের ঘনকের আয়তন হচ্ছে L কিউব, মানে 0.2 কিউব, এটা হচ্ছে আয়তন। তাহলে আয়তন পেলাম, ডব্লিউ পেলাম, 1 মোল অক্সিজেন, তার মানে N হচ্ছে 1 মোল, তাই না? ভর হচ্ছে আণবিক ভর বলে দিচ্ছে 32 গ্রাম। ঘনকের অভ্যন্তরে অক্সিজেনের চাপ কত? তো আমরা খুব সুন্দর করে বের করে ফেলতে পারি, চাপের ফর্মুলা হচ্ছে PV = nRT, তাই না? এখান থেকে আমরা বের করতে পারবো অভ্যন্তরে চাপ মানে P কত ভাইয়া? সো P = কি ভাইয়া? nRT/V। সো N হচ্ছে মোল সংখ্যা। তো খেয়াল করে দেখো মোল সংখ্যা কত, এখানে কত গ্রাম অক্সিজেন? 20 গ্রাম। গ্রামকে তার আণবিক ভর দ্বারা ভাগ করলে আমরা মোল সংখ্যা পেয়ে যাই। তো 20কে তুমি তার আণবিক ভর 32 দ্বারা ভাগ করে দাও তো, 20/32 কত হয়? কত হচ্ছে? 0.625। তাহলে আমাদের মোল সংখ্যা হচ্ছে 0.625 ইন্টু আর কত ভাইয়া? আর এর মান তোমরা সবাই জানো 8.31। তাপমাত্রা কত ভাইয়া? 373। আর আয়তন কত? এই যে 0.2 মিটার কিউব। সো আমরা একটু খেয়াল করে দেখি, 0.625 ইন্টু 8.31 ইন্টু 373 ডিভাইডেড বাই 0.2 কিউব। সো আমাদের অ্যান্সার হচ্ছে 2.42 ইন্টু 10⁵। তাহলে 2.42 ইন্টু অ্যান্সার কত আসে? 2.42 ইন্টু 10⁵। 10⁵ মানে ভাইয়া মানে সব কিলো প্যাসকেলে যেহেতু দিছে, তাহলে এটাকে আবার 1000 দ্বারা ভাগ করো, যেহেতু কিলো প্যাসকেলে দেয়া, তার মানে কিলো প্যাসকেলে নিতে হবে। তো 1000 দ্বারা ভাগ করলে আমরা পাই 2.42 ইন্টু 10 স্কোয়ার, মানে 100 দ্বারা গুণ, তার মানে 242 কিলো প্যাসকেল। ওকে, বুঝাইতে পারছি আমি? তাহলে আসতেছে কিলো প্যাসকেলে, অ্যান্সার কিন্তু কিলো প্যাসকেলে নিতে হলে যে অ্যান্সারটা বের হবে তাকে আবার 1000 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 242 কিলো প্যাসকেল। একটি আদর্শ গ্যাসের তাপমাত্রা T বৃদ্ধি করে 2T করা হলো, কোন রাশিটি দ্বিগুণ হবে? তাপমাত্রা দ্বিগুণ করা হয়েছে, কোন রাশিটি দ্বিগুণ হবে? আচ্ছা, বৃদ্ধি করে দ্বিগুণ করা হলে কোন রাশিটি দিয়ে হবে? অণুগুলোর গড় বর্গবেগ। আচ্ছা, অনেকে বলতে পারবে হ্যাঁ CRMS, কিন্তু CRMS এর সাথে তাপমাত্রা সম্পর্ক বর্গমূলের সমানুপাতিক। সেটা যদি দ্বিগুণ করো তাহলে CRMS হবে √2 গুণ। তাহলে কে মানে এটাকে তাপমাত্রা দ্বিগুণ করলে কোনটা দ্বিগুণ হবে? ভাইয়া CRMS এর আগের রাশিটা কি? এটা হচ্ছে মূল গড় বর্গবেগ, ভালো করে বোঝো, এটা হচ্ছে মূল গড় বর্গবেগ। বাট আমরা যদি শুধুমাত্র গড় বর্গবেগ নেই, গড় বর্গবেগ মানে কি? এই জিনিসটা তো √² এটা যদি স্কোয়ার করে দাও তাহলে গড় বর্গবেগ পাবা, মানে রুট বাদ দিয়ে। তার মানে এটা যদি আমি স্কোয়ার করি তাহলে এই পাশ থেকে রুটটা কি চলে যাবে, রুট যদি চলে যায় তাহলে ইজ প্রপোর্শনাল টু টি। ব্যাপারটাকে বুঝাতে পারছি? আমি আবারও বলি, এটা কিন্তু √² ভ্যালোসিটি, মানে এটার মধ্যে মনে কিন্তু এটা √ওভার আছে। সো রুট উঠায় দিলে এটা হয়ে যাবে গড় বর্গবেগ, রুট উঠায় দিলে এই পাশ থেকেও কি রুট উঠে যাবে, তাহলে গড় বর্গবেগের সাথে টি এর সম্পর্ক কিন্তু সমানুপাতিক। এবার তুমি যদি টিকে দ্বিগুণ করো, এটা আবার কেউ ভাইবো না 4 গুণ হয়ে যাবো, এটা যদি দ্বিগুণ করো, এই পুরোটা কিন্তু একটা রাশি, এটা পুরোটার নাম কিন্তু গড় বর্গবেগ। সো এটা দ্বিগুণ করলে এই পুরোটাও কত গুণ হয়ে যাবে? দ্বিগুণ। এটা 4 গুণ করলে এটাও 4 গুণ। বুঝেছো? এখানে সি না, এখানে এটা কিন্তু সি না, এটা C² এর নামই গড় বর্গবেগ।
তো এই পুরোটা একটা জিনিস, এটাকে দ্বিগুণ করলে এই জিনিসটাও দ্বিগুণ হবে, এটাকে 4 গুণ করলে এটাও 4 গুণ হবে। তাহলে কোনটা অ্যান্সার হবে? গড় বেগের বর্গ, অণুগুলোর গড় বেগের বর্গ, এটাই হচ্ছে আমাদের গড় বেগের বর্গ বা অণুগুলির গড় বর্গ বেগ, ওইটা লেজিট, এটা বেশি লেজিট। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, এটা না গড় বর্গবেগ, এটার নাম হচ্ছে গড় বর্গবেগ। তো অণুগুলোর গড় বর্গবেগ দ্বিগুণ হবে যদি তাপমাত্রা দ্বিগুণ করো। ওকে, সো টি তাপমাত্রার আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুর গড় গতিশক্তি 3/2 কেটি, ওই যে ডি নাম্বার অপশন 3/2 কেটি। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 4 গ্রাম অক্সিজেনের মোট শক্তি কত? মোট শক্তি হচ্ছে E সমান 3/2 এনআরটি। তো 3/2 এন কত ভাইয়া? এন হচ্ছে 4 গ্রাম, গ্রামকে আণবিক ভর দ্বারা ভাগ করলে মোল সংখ্যা পেয়ে গেলাম 8.27। আলহামদুলিল্লাহ, 27 মানে হচ্ছে ভাইয়া 300 কেলভিন। সো ক্যালকুলেশন করে যেটা হবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো পরবর্তী কোশ্চেনে যদি আমরা চলে যাই, কোনো গ্যাসের মূল গড় বর্গবেগ এবং পরম তাপমাত্রার মধ্যে সম্পর্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম হলে বাষ্পায়ন কি হবে? আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝায়? হ্যাঁ, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণটা বোঝায়। সো আপেক্ষিক আর্দ্রতা কম বলতে বোঝাচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণটাও কি ভাইয়া? কম। তাহলে জলীয় বাষ্পের পরিমাণ যদি কম হয় তাহলে যে কোনো কিছু তাড়াতাড়ি শুকাবে। যেমন এই ঢাকা শহরে জলীয় বাষ্পের পরিমাণ অনেক কম, এই কারণ প্রচণ্ড রোদে তুমি যখন কাপড় চোপড় শুকা দাও তখন খুব তাড়াতাড়ি কাপড় শুকা যায়, কারণ জলীয় বাষ্প সে কাপড় থেকে শুষে নেয়। সো একইভাবে বাষ্পায়ন কখন দ্রুত হচ্ছে? তখন আপেক্ষিক আর্দ্রতা কম হবে। তাহলে আপেক্ষিক আর্দ্রতা কম হলে বাষ্পায়ন কি হবে? দ্রুত হবে। সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত? কানার ভাই অন্ধল কোয়েশ্চেন আমাদের করছে। 8.31 জুল পার মোল পার কেলভিন। দেখো এখানে প্রত্যেকটার মান 8.31 দিচ্ছে। সো আবার ওভার এক্সাইটেড হয়ে যে কোনো একটা জায়গায় দিও না, যেটার একক রাইট আছে সেটাই আমরা দেখাবো, জুল পার মোল পার কেলভিন। সো পরবর্তী কোশ্চেনটা হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে, মানে 273 কেলভিন তাপমাত্রা আর চাপ হচ্ছে 101325 প্যাসকেল। নাইট্রোজেনের ঘনত্ব রো বলে দিছে 1.25 কেজি পার মিটার কিউব। মূল গড় বর্গবেগ কত? সো আমরা নিশ্চয়ই জানি মূল গড় বর্গবেগের আরও একটা ফর্মুলা ছিল, CRMS ইজ ইকুয়াল টু √3p ডিভাইডেড বাই রো। সো এখানে যদি মানগুলো বসাও, পি এর মান বসাও, রো এর মান বসাও, ক্যালকুলেটারে চাপ দিলে অ্যান্সারটা চট করে চলে আসবে। বয়েলের সূত্র নিচের কোন প্রক্রিয়া মেনে চলে? সমষ্ণ প্রক্রিয়া মেনে চলে। সো এটা আমরা জানি সবাই, তাপমাত্রা স্থির থাকে বিধায় সমষ্ণ প্রক্রিয়া। 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতি গ্রাম অণু হিলিয়াম গ্যাসের গতিশক্তি 3/2 nRT দিয়ে ক্যালকুলেশন করে ফেলবা, অলরেডি করিয়েছি আমরা। বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের ঘনীভবনের জন্য নিচের কোনটি সংঘটিত হয় না? ওকে, হয় না। দেখো জলীয় বাষ্প ঘনীভবন হলে শিশির উৎপন্ন হয়, কুয়াশাও উৎপন্ন হয়, অতিরিক্ত হলে ভাই বৃষ্টিও উৎপন্ন হয়, কিন্তু ঝড় জলীয় বাষ্প ঘনীভবনের জন্য হয় না। সো অ্যান্সার ইজ ঝড় হয় না। দ্বিপারমাণবিক গ্যাসের স্বাধীনতার মাত্রা হচ্ছে 5, অলরেডি আমরা জেনেছি এটা। এবার আমরা আসি বহু নির্বাচনী কোয়েশনে। অসম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে আবদ্ধ বা খোলা যে কোনো স্থানে এটি তৈরি করা যায়। তাপমাত্রা বাড়িয়ে সম্পৃক্ত বাষ্পে পরিণত করা যায়। বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে নিচের কোনটি সঠিক? 1 নাম্বার এবং 3 নাম্বার সঠিক। কেমনে বুঝলাম? দেখো, আবদ্ধ বা খোলা স্থানে এটি তৈরি করা যায়, অবশ্যই তৈরি করা যাবে, কারণ যেখানে খুশি সেখানে তুমি জলীয় বাষ্প তুমি দিতে পারবা, মানে কাপড় শুকাইতে পারবা। সো এখানে জলীয় বাষ্প, অসম্পৃক্ত জলীয় বাষ্প তৈরি হবে। এটি বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে, এর আগেও আমরা জেনেছি। বাট তাপমাত্রা বাড়িয়ে সম্পৃক্ত বাষ্পে পরিণত করা যায় না, ওটা তাপমাত্রা কমাইতে হয়। যদি সম্পৃক্ত করতে চায়, তাপমাত্রা কমাইলে সে সম্পৃক্ত হইতে পারে। সো অ্যান্সার ইজ 1 এবং 3। গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্য অনুসারে তাপমাত্রা বৃদ্ধির সাথে অনুসময়ের বেগ বৃদ্ধি পায়। অবশ্যই আমরা জানি CRMS is proportional to √T। তো তাপমাত্রা বাড়ালে অনুসময়ের বেগ বৃদ্ধি পাবে। অণুগুলোর মধ্যবর্তী দূরত্বের তুলনায় আয়তন উপেক্ষণীয়। অবশ্যই অনুসময়ের আয়তনের তুলনায় মধ্যবর্তী দূরত্ব অনেক বেশি হয়। দুটি ধাক্কার মধ্যবর্তী সময়ে অণুগুলো সমবেগে সরলরেখায় চলে না। আমরা ধরেই নিই অণুগুলো সমবেগে সরলরেখায় চলে, যেটাকে বলা হচ্ছে আমরা CRMS ভেলোসিটি। সো আমরা কিন্তু এটা অ্যান্সার না। তো অ্যান্সার হচ্ছে 1 এবং 2। পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই, গ্যাসের ক্ষেত্রে গড় মুক্ত পথ ঘনত্বের ব্যস্তানুপাতিক। আমরা আগেই জেনেছি যত বেশি ঘন আমাদের গড় মুক্ত পথ কিন্তু তত কম হয়, আর ঘনত্ব যত কম গড় মুক্ত পথ তত বেশি। সো এটা রাইট। স্থির চাপে পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে গড় মুক্ত পথ হচ্ছে পরম তাপমাত্রার সমানুপাতিক। একটু বুঝি ব্যাপারটা।
তাপমাত্রা যত দিব অণুসমূহ কি তত বেশি ছোটাছুটি করবে বা গ্যাস কি তত প্রসারিত হয়, তাই না? সো আলটিমেটলি যখন আমরা তাপমাত্রা বাড়াচ্ছি তখন গড়মুক্ত পথ কি বাড়তেছে, সো এটাও রাইট। স্থির তাপমাত্রায় চাপের ব্যস্তানুপাতিক, সো একটু খেয়াল করি, চাপের ব্যস্তানুপাতিক বলতে বোঝাচ্ছে আমাদের গড়মুক্ত পথটা ভাইয়া চাপের ব্যস্তানুপাতিক। তো যত বেশি চাপ দিব গড়মুক্ত পথ তত কমবে, স্বাভাবিক। যদি আমরা কম্প্রেস করি চাপ দিয়ে তাহলে গড়মুক্ত পথ কমবে, আর যদি চাপ কমাই তাহলে গড়মুক্ত পথটা কি বাড়বে, গ্যাসটাকে এক্সপান্ড করবে। সো তিনটাই রাইট, 1, 2 ও 3। শুষ্ক ও সিক্ত বাল্বের তাপমাত্রার পার্থক্যের ক্ষেত্রে কম হলে আবহাওয়া আর্দ্র, অলরেডি শেখানো হয়েছে। যদি শুষ্ক এবং সিক্ত বাল্বের তাপমাত্রার পার্থক্যটা বেশি হয় তাহলে কিন্তু আবহাওয়া কি ভাইয়া শুষ্ক, কারণ তখন আবহাওয়ার কি জলীয় বাষ্পের ক্ষুধা বেশি, তার মানে সে শুকনা আছে। আর তাপমাত্রার পার্থক্য যদি কম হয় তাহলে আবহাওয়া আর্দ্র, রাইট, এটা রাইট, তাহলে এটা ভুল। আর এটি হঠাৎ হ্রাস পেলে ঝড় হতে পারে, তাহলে এটাও রাইট। তাহলে অ্যান্সার হচ্ছে 1 ও 3। পরবর্তী কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি। গ্যাসের গতিশক্তির ক্ষেত্রে একই গ্যাসের অণুগুলো সদৃশ, অণুগুলোর ভর বিন্দু ভর, গ্যাসের অণুগুলোর সংঘর্ষ অস্থিতিস্থাপক সংঘর্ষ না, গ্যাসের অণুগুলোর সংঘর্ষ হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, সেটা রাইট না। তাহলে অ্যান্সার হচ্ছে 1 ও 2। তো পরবর্তী কোশ্চেন অলরেডি আমরা জেনেছি যে যদি ল্যামডা গড়মুক্ত পথ হয়, পি প্রেসার হয়, টি তাপমাত্রা হয়, রো যদি গ্যাসের ঘনত্ব হয়, তাহলে গ্যাসের ক্ষেত্রে গড়মুক্ত পথ তাপমাত্রার সমানুপাতিক, চাপের ব্যস্তানুপাতিক এবং ঘনত্বের ব্যস্তানুপাতিক। 1, 2 ও 3 রাইট। গ্যাসের ক্ষেত্রে গড়মুক্ত পথ অলরেডি সেম কোয়েশ্চেন, তোমরা করবা এটা, আমরা পারবো, আমরা জানি। এবার একটা উদ্দীপক দিয়েছে, কোনো গ্যাসের 3টি অণুর বেগ যথাক্রমে 15, 20 এবং 25। গ্যাসের অণু সময়ের ক্ষেত্রে গড় বেগ, বর্গবেগ, মূল গড় বর্গবেগ 3টি গুরুত্বপূর্ণ ধারণা। এই রাশিগুলো পরস্পর সম্পর্কিত। ওকে, 3টা গ্যাস অণুর বেগ দিয়ে দিচ্ছে 15, 20 এবং 30। সো উদ্দীপকের রাশিগুলোর মধ্যে সম্পর্ক কি? তো সম্পর্ক নিচের কোনটি বলো তো ভাইয়া? এই জিনিসটা আর এই জিনিসটা কি সেম? না, এটা আর এটা সেম না। বাট দেখো এইটা আর এটা সেম, এটা স্কোয়ার এবং রুট কাটাকাটি চলে গেলে এটা আসবে, এটা স্কোয়ার রুট কাটাকাটি চলে গেলে এটা আসবে না। সো শুধুমাত্র 3 নাম্বারটা কারেক্ট, বাকি সবই ভুল, ম্যাথমেটিক্যালি বোঝা যায়। গ্যাসটির গড় বর্গবেগ কত? গড় বর্গবেগ, বর্গমূল সিআরএমএস না, কিন্তু এখানে অনেকে ভুল করতে পারো, সিআরএমএস না, কিন্তু এখানে চাইছে জাস্ট গড় বর্গবেগ। তাহলে গড় বর্গবেগ হচ্ছে এটা, মানে অণুসমূহের বেগের বর্গের গড়কে, আমি আবার বলছি, অণুসমূহের বেগের বর্গ করে যে গড় করবো সেটাকে গড় বর্গবেগ। তাহলে 15, 20 আর 30 মনে ছিল, তাহলে বেগের বর্গ 15 স্কোয়ার, 20 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার, এর গড় ডিভাইডেড বাই 3, যেহেতু 3টা বেগ, সেটাই হচ্ছে গড় বর্গবেগ। বেগের বর্গের গড়, গড় বর্গবেগ। পিস্টনযুক্ত এটি সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে। গ্যাসের চাপ 400 প্যাসকেলে স্থির রেখে, চাপ কততে স্থির রাখবো? 400 প্যাসকেলে। 800 জুল তাপশক্তি দেওয়া হলো, তাহলে তাপশক্তি দিয়েছি কত? 800 জুল। দেওয়া মানে ভাই প্লাস, এটা কিন্তু তাপগতিবিদ্যার প্রশ্ন। 1200 জুল কাজ হয়, তাহলে ডিডব্লিউ কি ভাইয়া? 1200 জুল। 1200 জুল কি কাজ হচ্ছে, এই 3টা জিনিস দেওয়া আছে। তো কোশ্চেন বলছে গ্যাসের আয়তনের পরিবর্তন কত? আমরা নিশ্চয়ই জানি ডিডব্লিউ সমান পি ডিভি। আয়তনের পরিবর্তন হচ্ছে ডিভি, তাহলে ডিভি সমান হবে ডিডব্লিউ ডিভাইডেড বাই পি। ডিডব্লিউ হচ্ছে ভাইয়া 1200 জুল কাজ হয়েছে, আর পি হচ্ছে 400, কাটাকাটি দিলে ভাইয়া 3 মিটার কিউব। এ হচ্ছে গ্যাসের আয়তনের পরিবর্তন। এই ফর্মুলাটা কোত্থেকে আসছে? তাপগতিবিদ্যা অধ্যায়ে ছিল এই ফর্মুলাটা। সো পরবর্তী কোশ্চেনে যাই, অন্তস্থ শক্তির পরিবর্তন কত? সো তাপগতিবিদ্যার প্রথম যে সূত্রটা সেটা ছিল ডিকিউ সমান ডিও প্লাস ডিডব্লিউ। তো এখানে ডিকিউ কত? প্লাস 800, আর ডিডব্লিউ কত? প্লাস 1200। সরি, হ্যাঁ, ডিউ কত জানি না, অন্তস্থ শক্তির পরিবর্তন জানি না, বাট ডিডব্লিউ হচ্ছে 1200। তো ডিউ হচ্ছে 800 মাইনাস 1200, তার মানে ডিউ হচ্ছে মাইনাস 400 জুল। এটা হচ্ছে অন্তস্থ শক্তির পরিবর্তন। এই দুটো কোশ্চেন কিন্তু আমাদের ইসাক স্যারের বইয়ে ছিল। তো পরবর্তী কোশ্চেনে যদি চলে যাই, নিচের উদ্দীপকটি পড়ো, প্রশ্ন দুটোর উত্তর দাও। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি গ্যাসকে স্থির চাপে কি করছি আমরা? চাপটা স্থির রাখছি, পি স্থির। তাপমাত্রা কত? 30 ডিগ্রি সেলসিয়াস, মানে 303 কেলভিন। আয়তন 3 গুণ করলাম, তার মানে আয়তন যদি আগে থাকে ভি, এখন আয়তন করছি হচ্ছে 3V। তার মানে আয়তন V1 মানে ভি, আর আয়তন V2 মানে হচ্ছে ভাই কত? 3V। তো কোয়েশ্চেনটা কি আমাদের? কোয়েশ্চেনটাকে বলেছে গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা কত। তো ভাইয়ারা এখানে কার কার মধ্যে সম্পর্ক? এখানে সম্পর্ক হচ্ছে আয়তন এবং তাপমাত্রার মধ্যে। আমাদের চেয়েছে চূড়ান্ত তাপমাত্রা, সো আমরা লিখতে পারবো V1/T1 ইজ ইকুয়াল টু V2/T2। সো আমরা যদি T2টা বের করতে চাই ভাইয়া, তাহলে T2 সমান হবে V2/V1 ইন্টু T1।
সো এই সমীকরণ আমরা কখন লিখতে পারবো, যখন পি স্থির। সো আমাদের উদ্দীপক কিন্তু বলে দিছে প্রেসারটা কি স্থির। সো আমরা যদি মানগুলো বসিয়ে দিই, এখানে কি কি মান ছিল ভাইয়া, আমাদের V1 এর মান V এবং V2 এর মান হচ্ছে 3V। সো আমরা V2 এর মানটা বসিয়ে দিব এখানে 3V, আর এটা হচ্ছে V ইনটু তাপমাত্রা কত, আমাদের তাপমাত্রা হচ্ছে 303 কেলভিন। সো ক্যালকুলেশন করলেই তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। তো আমাদের লাস্ট কোয়েশ্চেন, আমরা চলে যাচ্ছি আমাদের আদর্শ গ্যাসের লাস্ট কোয়েশ্চেনে। উদ্দীপকটি নিচের কোন লেখচিত্রকে সমর্থন করে? তো আমাদের এখানে পি স্থির, তো পি যদি স্থির থাকে ভি এবং টি এর মধ্যে সম্পর্ক কিন্তু সমানুপাতিক। সমানুপাতিক সম্পর্কটা কিন্তু y mx এর মতো। তো y mx যদি হয়, ফর্মুলা এই ফর্মুলা হলে এই ফর্মুলার লেখচিত্র অলরেডি তোমরা করেছো, আমাদের অ্যান্সার হচ্ছে 1, সমানুপাতিক সম্পর্ক। সো দেখো আমরা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের প্রত্যেকটা টাইপের এমসিকিউ তোমাদেরকে পড়িয়েছি। তোমাদের কাজ হচ্ছে এই ক্লাস লেকচারটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেয়া, আর বন্ধুদেরকে জানানো এই ফ্রি হিট প্রোগ্রাম সম্পর্কে। আরেকটা ব্যাপার বলে রাখি, ভার্সিটি অ্যাডমিশনে যদি ভালো করতে চাও, বন্দিপাশালার অনলাইন টার্গেট ডিউ আছে এবং অফলাইনে 5টি ব্রাঞ্চ আছে। সো তোমরা চাইলে সেখানে ভর্তি হয়ে যেতে পারো, যেখানে আমরা সবাই তোমাদের ক্লাস দিব। সো দেখা হচ্ছে অ্যাডমিশন প্রোগ্রামে।